প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি মঈন বকুল। আর আমার সঙ্গে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার MH রবিন। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো ভাই আছি মোটামুটি। আজকের যে পত্রিকার সবচাইতে বড় শিরোনাম বা লিড নিউজ, সেটি হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে সচিবালয়ে একটা ভয়াবহ আগুন লাগছে এবং আমাদের দৈনিক আমাদের সময়েও একটি বড় প্রতিবেদন হয়েছে যে প্রশ্নবিদ্ধ আগুনে পুড়ছে সচিবালয়। এই যে এত বড় একটা ভয়াবহ আগুন, এই আগুনের সূত্রপাতটা আসলে কিভাবে? আগুনের সূত্রপাত আমরা সবসময় ঢাকা শহরে দেখি বা যে কোনো আগুনের ঘটনার সময় সূত্রপাত নিয়ে সবার আগে একটা প্রশ্ন থাকে, আগুনটা কিভাবে লাগে, কোথা থেকে লাগলো। তো সচিবালয়ে তো কালকে রাতে প্রায় 2:45টার সময় আগুনটা লেগেছে। তো সেটা নিবারণ করতে করতে সকাল 8টা বেজে গেছে। তো আমরা যখন সকালবেলা ফায়ার সার্ভিসের ডিজির সাথে কথা বললাম, ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। সূত্রপাতটা কি? তখন উনি বলছে যে এটা শর্ট সার্কিট থেকে হতে পারে। আর আপনি বলছেন যে আমাদের সময় আজকে নিউজটা হচ্ছে যে প্রশ্নবিদ্ধ আগুনে পুড়ছে সচিবালয়। এই প্রশ্নবিদ্ধটা জায়গাটা হলো, আপনি নিশ্চয়ই দেখছেন দিনভর বিভিন্ন ভিডিও ফুটেজে যে একটা ভবনের মাঝখানে এবং দুই পাশে একটু সমান্তরাল ডিস্টেন্সে আগুন একই সঙ্গে। দুই জায়গায় নাকি তিন জায়গায়? টোটাল স্পট তিনটা, দুই পাশে দুইটা, মাঝখানে একটা, তিনটা স্পট ছিল। আর সচিবালয় 7 নম্বর ভবনটা হলো আপনার 0 পয়েন্ট থেকে পূর্ব এবং পশ্চিম দিকে লম্বা। এই একসঙ্গে তিনটা জায়গায় কেন প্রশ্নবিদ্ধটা করেছে, এই কারণেই লেখা মানে যথার্থ হয়েছে। আপনি দেখছেন যে আজকে নেটিজেনরা অনেক সমালোচনা করছে আমাদের সোশ্যাল মিডিয়াতে গুলোতে। কেউ বলছে এটা নাশকতা, কেউ বলছে এটা পূর্ব পরিকল্পিত, কেউ বলছে সাবেক কোনো কর্মকর্তা, মানে ইত্যাদি ইত্যাদি নানান ধরনের বক্তব্য, যারা কিনা দায়িত্বশীল না। আমি পরিকল্পিত এগুলো বিষয়ে পরে আসবো, তার আগে আমার একটা কথা আছে। সেটা আমরা যতদূর জানি বা আমরা গণমাধ্যমে যেটা দেখেছি এখন পর্যন্ত, রাত 1:52 আগুনের সূত্রপাত এবং 1:54 ফায়ার সার্ভিসের গাড়ি গেছে, প্রথম গাড়িটা চলে আসছে, প্রথম গাড়ি সচিবালয়। আমার মনে হয় যে আগুন তো আসলে আস্তে 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 দাও দাও করে জ্বলে বা আগুনের মাত্রা বৃদ্ধি পায়। তো এত তাড়াতাড়ি যাওয়ার পরেও আসলে কেন ফায়ার সার্ভিস এটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারলো না? আপনার কি মনে হয়? আগুন যেখানে লাগছে, যে ভবনটার যে অবস্থান অবকাঠামোগত, আরেকটা ব্যাপার হলো আমাদের ফায়ার সার্ভিসের যেই গাড়িগুলো আছে তারা যেই ইনস্ট্রুমেন্ট ইউজ করে সেইটা ওই জায়গাটা পৌঁছানো যায়নি, সচিবালয় গেট থেকে ভিতরে পৌঁছানো যায়নি। এটা ফায়ার সার্ভিসের ডিজিও আমাদেরকে অ্যাড্রেস করছেন। এটার কারণটা হলো সচিবালয়ের গেটগুলো যে হাইড করা হয়েছে, ওই হাইডে ফায়ার সার্ভিসের গাড়িটা ঢুকতে পারে নাই। ওদের যেই গাড়ির উপর আবার লেডারটা থাকে, সবচেয়ে বড় যে লেডারটা, এটা ঢুকানো যায় নাই। এটা হলো মূল কারণ। তারা বাইরে থেকে ওইটা ঢোকানোর জন্য খুব মুশকিল হয়েছে, পরে গেটটা ভেঙে ঢুকছে। আমি দেখলাম আজকে গণমাধ্যমে এক নৌবাহিনীর কর্মকর্তার বাইট দেখলাম, যেখানে তিনি বলছেন কিন্তু যেটা পরিকল্পিত, হয়তো এটা পরিকল্পিত আগুন হতে পারে। আপনার কি মনে হয়, এক বাক্যে কি বলবেন? এটা আসলে এখন নিশ্চিত করা মুশকিল যে এটা পরিকল্পিত বা পরিকল্পিত কি না, এটা অন্যরা বলতে পারবে। কিন্তু আমরা দায়িত্বশীল জায়গাটায় সরকার যেটা বলছে যে আসলে তদন্ত সাপেক্ষে বলা যাবে, আমরা সেই জন্য হয়তো অপেক্ষা করতে পারি আর কি। সচিবালয় মানেই কিন্তু বাংলাদেশ, পুরো বাংলাদেশ প্রশাসনের এটা ফুসফুস বলি আমরা, যে পুরো প্রশাসনের ফুসফুস এটা হচ্ছে। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ নথিপত্র আছে, বিভিন্ন চুক্তি আছে বিভিন্ন দেশের সাথে, মানে এভরিথিং, বাংলাদেশের সব কিছু কিন্তু এই জায়গাটিতে আছে। তো গুরুত্বপূর্ণ এইসব নথির আসলে অবস্থা কি, আপনি কি দেখেছেন? সচিবালয় সকাল থেকে তো বন্ধ ছিল, 9:45টার সময় হলো কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা গেট খুলে দিয়েছে। সচিবালয়ে 5টা গেট ছিল, 5 নম্বর গেটটা খুলে দিয়েছে, যেটা প্রেস ক্লাবের অপোজিটে। তখন হলো মাত্র খালি কর্মকর্তা কর্মচারীদের জন্য আজকে সুযোগ ছিল, এবং গণমাধ্যম কর্মীদেরকে ওই সময় প্রবেশ দেয়নি এবং সারাদিনের সুযোগও দেওয়া হয়নি। তবে আমরা যেটা করছি হলো, সচিবালয়ের ভিতরে যারা ছিলেন, যারা প্রত্যক্ষদর্শী, মানে ওই যে আগুন নিয়ন্ত্রণের পরে উপদেষ্টাদের সাথে যারা ওখানে গেছেন দেখছেন, আমরা তাদের কাছ থেকে অনেকগুলো ইনফরমেশন নিয়েছি। অনেক সময় একজন যা বলছে দ্বিতীয়জন থেকে ক্রস চেক করছি। তো তাদের ভাষ্য অনুযায়ী হলো যে ওই ভবনের নিচতলা থেকে 9 তলা যারা উপরে উঠছেন দেখছেন যে পুরো সিঁড়িতেই ছাই আর হলো পানি, কারণ ওই যে পানি মারছে, আর ছাই হলো আগুনের পুরো ছাইগুলো। তো এতে করে অন্তত এটা অনুমান করা যায় যে প্রচুর পরিমাণে নথিপত্র এবং আসবাবপত্র পুড়েছে। হ্যাঁ, তো আসবাবপত্র কিছু পুড়েছে, আবার কিছু পানি মারার কারণেও কিন্তু নষ্ট হয়েছে। হ্যাঁ, আগুন লাগলে এটা ঘটে। আপনার কি মনে হয় ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন হতে পারে? ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা যেটা সাধারণত দেখি, সচিবালয়ে এক একটা শাখা হিউজ পরিমাণে শুধু খালি ফাইল থাকে, আর এছাড়া আসবাবপত্র তো থাকেই।
তবে এটা আপাতত মানে বলা যাবে না যে কী পরিমাণ ক্ষত হয়েছে, কারণ কোনো কোনো শাখায় আছে যে 200-100 ফাইল থাকে, কোনটা 50টা থাকে, সচিবের দপ্তরে এলে দেখা যাচ্ছে মাত্র 10টা ফাইল থাকে। এখন শাখার উপর নির্ভর করে এটা কোন শাখা ছিল, কতগুলো এখানে নথি ছিল, এটা আমার মনে হয় যে পরে এটা পরে অ্যানালাইসিস করলে ওরা বুঝতে পারবে আর কি। জি রবিন, আরেকটি বিষয়, শেষ প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে আমরা দেখি বাংলাদেশেই বিশেষ করে গরমের সময় এসব আগুনের যে আগুন লাগার যে ঘটনাগুলো এগুলো কিন্তু বেশি হয়, এবং শীতের সময় একটু কম দেখি সাধারণত। তারপরেও কিন্তু বাংলাদেশে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটেছে, এর আগে অনেকগুলো হয়েছে। আসলে এইসব দুর্ঘটনা প্রতিরোধে, আগুন লাগার যে দুর্ঘটনা প্রতিরোধে আমাদের কি করণীয় বা সরকারের কি করণীয়, আপনার কাছে কি মনে হয়? আপনার 2007 সালে আপনার নিশ্চয়ই মনে আছে যে কারণ বাজার এনটিভি ভবনে আগুন যাচ্ছে, ওই সময় ফায়ার সার্ভিসের যে সক্ষমতা ছিল আর এই 2024 এসে ফায়ার সার্ভিসের যে সক্ষমতা অনেক পরিবর্তন হয়েছে। আমরা তখন দেখছি যে শুধু আগুন জ্বলছে, কিন্তু অত হাইডের কোনো ধরনের ওই যে মই ছিল না, আমরা পানি দিতে পারি না। 2009 আসা যখন দেখছেন যে আপনার এই যে বসুন্ধরা সিটিতে আগুন লাগছে, ঠিক একই সিস্টেমের কারণে আমরা ওই সময়টা নিয়ন্ত্রণ করতে পারি না, দিনভর আগুন জ্বলছে। সর্বশেষ 2023 সালে যদি কথা বলি আমি, বঙ্গবাজারে যে আগুনটা করেছে এটা কিন্তু খুব দ্রুত নিয়ন্ত্রণ হয়েছে এবং পানি টানি দিয়ে নিয়েছে। এখন কথা হলো সচিবালয়, তাহলে এটা এত গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি নিয়ন্ত্রিত এলাকা। সম্প্রতি আপনার যদি বলি যে 5 আগস্ট পরবর্তীতে অনেক বেশি নিরাপদ ব্যবস্থা জোরদার করা হয়েছে সচিবালয়তে, কারণ এখানে হলো সচিবালয় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগগুলো, দপ্তর, বর্তমানে উপদেষ্টা দপ্তর, সাবেক মন্ত্রীদের দপ্তর, এগুলো। তারপরও এখানে যে আগুন লাগছে এটা তো দুর্ঘটনা, কিন্তু আমরা দুর্ঘটনা ঘটা যাওয়ার পরে যেটা করব, রেস্কিউ করব, সেই জায়গাটা আমাদের কোনো ধরনের পূর্ব পরিকল্পনা বলি বা এটাকে মানে সমন্বয়হীনতা বলবো, এটা আছে। কেমন আছে, যেমন আজকে ফায়ার আমি একজন কর্মকর্তার সাথে কথা বললাম, উনি বলছে যে আমাদের যে গাড়িটা যে হাইট, আমরা যখন ঢাকা শহর কোনো স্ট্রাকচার তৈরি করে তখন আমাদের কাছ থেকে তারা একটা পরামর্শ নেয় বা আমাদের একটা কনসার্ন থাকে যে এখানে ফুটওভার ব্রিজটা কতটুকু উচ্চতা হবে, কারণ আমাদের গাড়িগুলো যেন সচরাচর মুভমেন্ট করতে পারে। কিন্তু সচিবালয়ের যে গেটগুলো বানাইছে আপনি দেখবেন সর্বোচ্চ গেলে 20 থেকে 15 ফিট। এখন এই 20 থেকে 15 ফিটে তো একটা 25 ফিটে গাড়ি যেতে পারবে না, এবং কি প্রত্যেকটা গেটে এক অবস্থা। আর দুই পাশে যদি গেট থাকে, উপরটা যদি খোলা থাকে তাহলে গাড়ি যেতে পারে, কিন্তু না, উপর দিয়ে একটা স্ল্যাব দেওয়া আছে। এই যে নির্মাণশৈলীটা, এই সময়টা আমি মনে করবো যে স্টেক হোল্ডার যারা আছে, পরিবেশের সাথে আমরা যোগাযোগ করতেছি, তারপরে ফায়ারের সাথে এরকম যোগাযোগ করতে হবে যে কোন ভবনটা কিভাবে হলে আগুন থেকে নিরাপদ করা যাবে বা রেস্কিউ করা যাবে, এবং আমরা সেটাই চাই। MH রবিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় স্টুডিওতে এবং আমাদের হার্ড নিউজ অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আমরা আবারও আপনাকে অন্য কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবো, আমরা আশা করছি অবশ্যই আপনাকে আমরা পাবো। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, দুর্ঘটনা কিংবা পরিকল্পিত যাই হোক না কেন, আমরা এই ধরনের কোনো দুর্ঘটনাই চাই না। আমরা চাই শান্তিপূর্ণ একটি বাংলাদেশ। আজকে এ পর্যন্ত আমাদের হার্ড নিউজ অনুষ্ঠান শেষ করছি। আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দৈনিক আমাদের সময়ের সঙ্গী থাকুন।